আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছি সবাই? সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং ঈদের পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্বজন ইংলিশের পক্ষ থেকে। তো আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী বা আমরা যারা এইচএসসি পরীক্ষা দিব 26 ব্যাচ, অথবা যারা হচ্ছে 27 ব্যাচ, যারা সামনের বছর এইচএসসি পরীক্ষা দিব, তাদের জন্য আমাদের যে ধারাবাহিক ফ্রি ক্লাস চলছে, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস নাম্বার 13, 13 নম্বর ক্লাস আমরা পৌঁছায় গেছি। এর আগে আমরা আরো 12টি ক্লাস করেছি। ঠিক আছে, তোমরা সেই 12টি ক্লাস হচ্ছে পেজের মধ্যে গেলেই হচ্ছে আগেরগুলো পেয়ে যাবা। ঠিক আছে, তো সেই জন্য আজকে আমরা আমাদের 13 নম্বর ক্লাসটা করব, এবং আজকের আমাদের টপিকের নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। সবাই কোমর বেঁধে ক্লাসে চলে আসো, এবং এমন ভাবে আমরা রাইট ফর্ম অফ ভার্বটা শিখবো যেন রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমাদের আর প্রবলেম ফেস করতে না হয়। আমাদের প্রত্যেক বছর দেখা যায় যে রাইট ফর্ম ভার্ব পড়তে গেলেই আমাদের প্রবলেম ফেস করতে হয়, যখনই পরীক্ষা আনসার করতে যাও প্যারা খেয়ে যাও। তো সেই প্যারাটা যেন না খাইতে হয়, তাই আজকে আমরা এমন ভাবে রাইট ফর্ম ভার্বটা পড়বো। তো সবাই ক্লাসে চলে আসো, এবং তোমাদের যেসব বন্ধুরা আছে সবাইকে একটু ক্লাসে শেয়ার করে দাও, তাদেরকে একটু মেনশন করে দাও, তারাও যেন ক্লাসে চলে আসে এক্ষুনি। আমরা এখনই ক্লাস শুরু করে দিব। ওকে, সবাই বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দিব। ওকে, চলো আমরা বেশি সময় নিব না, আমি জাস্ট একটু সময় তোমাদের থেকে চেয়ে নিব। সেটা হচ্ছে আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটার লিঙ্কটা আমি জাস্ট একটু হচ্ছে আমি জাস্ট একটু হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে ক্লাস শুরু করব, এখনই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলবো, সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলবো, আমাদের ক্লাস এখনই শুরু হয়ে যাবে। ক্লাস এখনই আমরা ওকে, আমি জাস্ট ক্লাসের লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিচ্ছি। আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। তোমরা সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো, সবাই ক্লাসে জয়েন করে ফেলো, এবং আমরা দুর্দান্তভাবে আজকে আমরা ক্লাস করব রাইট ফর্ম অফ ভার্বের উপরে ইনশাল্লাহ। এবং আজকে আমরা এমনভাবে রাইট ফর্ম ভার্বটা শিখবো যেন তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে টেনশন করতে না হয়, এবং তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোতে তোমরা যেন রাইট ফর্ম অফ ভার্বকে একদম পানির মতো চিন্তা করে হচ্ছে আনসার করতে পারো। ওকে, ডান। হ্যালো, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ডান। হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি। চলো আমরা আমাদের এখন ক্লাস শুরু করে দিব। ওকে, আমরা তাহলে আজকে আমরা যে টপিকটার উপরে ক্লাস করব তার নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। চলে আসছি, ওয়েলকাম আব্দুল শাকির ভাইয়া। সবাই একটু বন্ধুদেরকে শেয়ার বা মেনশন করে দিব, বন্ধুরা যেন চলে আসে। আমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নাই, হাতে গোনা আর কয়টা দিন বাকি আছে। এই কয়টা দিন আমরা যতটুকু শিখবো ততটুকু আমাদের লাভ, ততটুকু আমাদের মনে থাকবে। কারণ এই লাস্ট মোমেন্টটা আইসা আসলে অনেক বেশি আসলে মনে রাখাটা টাফ। যতটুকু তোমার এই মুমেন্টটা এসে মাথায় ঢুকবে ওইটুকুই তোমার অ্যাকচুয়ালি আসলে মনে থাকবে। তো সেই মনে রাখার জন্য ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো, এবং তোমাদের বন্ধুরা যারা আছে সবাইকে একটু ক্লাসে শেয়ার করে দেবো ভাইরা, সবাইকে একটু ক্লাসটা শেয়ার করে দিব। আমরা এখনই শুরু করে দিব আমাদের ক্লাস, এবং ক্লাসের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব, যেটার বাংলা অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ। এখন এই যে ভার্বের সঠিক রূপ, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এখানে আমাদের কি কাজটা করতে হয়, বা বেসিক থেকে পড়ায়, একদম বেসিক থেকেই পড়াবো আব্দুল খালেক, টেনশন করার দরকার নেই। খেয়াল করবো এই রাইট ফর্ম ভার্বে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হয়। রাইট ফর্ম ভার্বের ব্যাপার হচ্ছে, ধরো আমাদের একটা সেন্টেন্স আমরা যখন বসাই, আমাদের সেন্টেন্সে সাবজেক্ট থাকে, আমাদের সেন্টেন্সে ভার্ব থাকে। এখন এই যে যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা কিভাবে বসে? এই ভার্বটা বসে হচ্ছে সাবজেক্টকে ফলো করে। তার মানে তোমাকে সাবজেক্টকে ফলো করে তুমি ভার্বকে বসাচ্ছ। এখন এই যে জিনিসটা, এই ভার্বটা কয়েকটা জিনিসের উপরে ডিপেন্ড করে। টেন্সের উপরে সে ডিপেন্ড করে, নাম্বারের উপরে সে ডিপেন্ড করে। কেন সে টেন্সের উপরে ডিপেন্ড করে? খেয়াল করো, যদি সে প্রেজেন্ট টেন্স হয়, ধরো সে ভার্ব হলো গো। যদি সে পাস্ট টেন্স হয়, সে ভার্বটাকে আর গো থাকবে, সে ভার্বটা হয়ে যাবে কি, গো থেকে ওয়েন্ট হয়ে যাবে। যদি সে ফিউচার টেন্স হয়, তাহলে ভার্বটার গো থাকতেছে না, সে কি হয়ে যায়, উইল গো।
সেম দেখো, আমি যখন নাম্বারের চিন্তা করি, ধরো আমি যদি বলি হি, হি এর সাথে আমি আর বলবো না, কি বলবো? ইজ। কেন? কারণ হি একজন। আবার আমি যখন বলি দে, দে এর সাথে আবার ইজ বসে না, কি বসে? আর বসে। কারণ কি? দে হচ্ছে অনেকজন। তার মানে এই যে নাম্বার দেখে, টেন্স দেখে আমাদের কি হয়? ভার্বের পরিবর্তন হয়। আরেকটা জিনিস হচ্ছে পার্সন দেখে। আমরা ছোটবেলা পড়েছি না, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, পার্সন ওয়াইজ আমাদের ভার্বের পরিবর্তন হয়। যেমন আয়ের সাথে ইজ বসে না, আয়ের সাথে এম বসে। আবার হি এর সাথে এম বসে না, হি এর সাথে কি বসে? ইজ বসে, কারণ হি থার্ড পার্সন। তাহলে এই যে বিভিন্ন ভার্বের রূপের পরিবর্তন, এই জিনিসটাকে আমরা বলি রাইট ফর্ম অফ ভার্ব। আমাদের বুঝতে হয় যে কখন আমাকে সঠিকভাবে কোন ভার্বটাকে বসাইতে হবে। ভাইয়া আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। বের কয়টা ক্লাস নেবেন? যতগুলো পারি ইনশাল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত নিতে থাকবো কন্টিনিউসলি। ভাইয়া আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, আমিও কি ক্লাসটা করব? হ্যাঁ, মাহফুজুর রহমান সিনহা, করো, দৈনন্দিন জীবনে তোমার কাজে লাগবে ইনশাল্লাহ। দেখো, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব, ভার্ব যেটা বলছিলাম মাত্র, রাইট ফর্ম ভার্বটা কি? রাইট ফর্ম ভার্বটা হচ্ছে ভার্বের সঠিক রূপ। এখন এই ভার্বের সঠিক রূপটা পারার জন্য তোমাকে কিছু বেসিক জিনিস একটু মাথায় রাখতে হবে, যেই জিনিসগুলো আমরা মাথায় রাখি না, যার কারণে আমরা পরীক্ষার হলে গিয়ে এটা ভুল করি। খেয়াল করবা, সেই জিনিসগুলো কি? নর্মাল একটা জিনিস মনে রাখবা, নাউনের সাথে যদি এস বা ইএস বসে, খেয়াল করবা, নাউনের সাথে যদি এস বা মনে রাখবা, নাউনের সাথে যদি ভাইয়া এস বা ইএস বসে, সেই নাউনটা প্লুরাল হয়ে যায়। ভাইয়ার কটা ক্লাসে যেটা বললাম, ভাই পরীক্ষার আগে যে কয়টা পারি নিতে পারো ইনশাল্লাহ। নাউনের আগে এস বা ইএস হলে নাউনটা প্লুরাল হয়ে যায়। যেমন তুমি খেয়াল করো, আমি যখন বলি বুক, তার মানে একটা বই। আমি যখন বলি প্যান, তার মানে একটা কলম। কিন্তু আমি যখন বলি বুকস, তার মানে অনেকগুলা বই। আমি যখন বলি প্যান্স, তার মানে অনেকগুলা কলম। তার মানে নাউনের সাথে তুমি যখন এস বা ইএস বসাচ্ছ, সেই নাউনটা প্লুরাল হয়ে যাচ্ছে। আমি যখন বলতেছি তোমার হচ্ছে বয়েস, বয়, তার মানে একটা ছেলে। বয়েস, অনেকগুলা ছেলে। স্টুডেন্ট, একটা ছাত্র। স্টুডেন্টস, অনেকগুলা ছাত্র, তাই না? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর ক্লাস করতেছি, ওয়েলকাম ভাইয়া। ওকে, অবশ্যই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, একটু মেনশন করে দাও ভাইয়া, কারণ অনেকদিন পরে ক্লাস আমরা আবার করতেছি। ঈদের পরে একটা ব্রেক পড়ে গেছে আমাদের, ইনশাল্লাহ ব্রেকে যেন বন্ধুরা হারায় না যায়। এবং পরীক্ষা যেহেতু খুব বেশি দেরি নাই, সো এই মোমেন্টে আইসা আসলে মনে হয় যে যতটুকু নিতে পারি ততটুকুই সুবিধা, যতটুকু মাথায় রাখতে পারি ততটুকু আমাদের জন্য ভালো। রেখে দাও ক্লাসটা, টাইম লাইনে রেখে দাও। 1 মাস থাকবে তোমার, এই ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত থাকবে। ইংলিশ পরীক্ষা যদি আমি ভুল না করি 7 বা 8 তারিখ, সো ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, কাজে লাগবে। খেয়াল করো, তাহলে এই যে আমরা যদি নাউনের সাথে এস বা ইএস বসাই, নাউনটা প্লুরাল হয়। আবার ভার্বের সাথে যদি এস বা ইএস বসাই, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে, এই জিনিসটা উল্টা, নাউনের ঠিক উল্টা। আমরা যদি ভার্বের সাথে এস বা ইএস বসাই, ভার্বটা প্লুরাল না হয়ে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। আবারও বলছি, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, তোমাদের দয়। ঠিক আছে, ভার্বের সাথে যদি এস বা ইএস হয়, ভার্ব কিন্তু নাউনের মতো প্লুরাল হয় না, ভার্বটা উল্টা হয়, সিঙ্গুলার হয়। যেমন দেখো, আমি যদি বলি ইট, এই ভার্বটা প্লুরাল, কিন্তু আমি যখন বলবো ইটস, এই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। আমি যখন বলবো গো, এই ভার্বটা প্লুরাল। আমি যখন বলবো গোস, এই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। আমি যখন বলবো জো, এই ভার্বটা প্লুরাল। আমি যখন বলবো ডাস, এই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে তুমি খেয়াল করবা যে আমার নাউনের সাথে এস বা ইএস বসলে নাউনটা হচ্ছে প্লুরাল, বাট ভার্বের সাথে এস বা ইএস হলে ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। তার মানে তার উল্টা ঘটনা ঘটছে, এবং যে জিনিসটা আমাদের মাথায় থাকে না, যে জিনিসটার জন্য আমরা হচ্ছে পরীক্ষায় ভুল করি। এইবার দেখো, দেখো আমি যখন বলবো হি, হি মানে কয়জন? একজন। ভাইয়া একজন কি সিঙ্গুলার না? তাহলে একজন যদি সিঙ্গুলার হয়, তার ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব হলে ভার্বের সাথে কি বসে? এস বা ইএস। এই জন্য হি গো না হয়ে আনসার হয়ে যায় কি? হি গোস। আবার দেখো, দে মানে কি? অনেকজন। তাহলে অনেকজন হওয়ার কারণে, যেহেতু সে অনেকজন, তার ভার্ব হবে কি? প্লুরাল। তার ভার্ব প্লুরাল হওয়ার কারণে দেখো ভার্বের সাথে কি বসে নাই? এস বা ইএস বসে নাই। কারণ ভার্বের সাথে এস বা ইএস বসাইলে সে ভার্বটার প্লুরাল থাকতে পারে না, সে সিঙ্গুলার হয়ে যায়। আবার বলছি, সে সিঙ্গুলার হয়ে যায়। দ্য স্টুডেন্ট গেটস দ্য প্রাইজ। দেখো, স্টুডেন্টস আছে নাকি? স্টুডেন্ট, স্টুডেন্ট, তার মানে একজন ছাত্র, সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্ব হলে ভার্বের সাথে কি বসে? এস বা ইএস। এই জন্য গেট না হয়ে আনসারটা কি হয়ে গেছে? গেটস। আবার পরেরটা দেখো, স্টুডেন্টস, এইবার এটা প্লুরাল, এইবার আমাদের নাউনটা প্লুরাল। এবার নাউনটা যেহেতু প্লুরাল, তোমার ভার্বটাও কি লাগবে? ভার্বটাও প্লুরালই লাগবে। কিন্তু প্লুরাল ভার্বের সাথে আমরা আবার কি বসাইতে পারি না? এস বা ইএস বসাইতে পারি না, কারণ ভার্বের সাথে এস বা ইএস বসাইলে সেই ভার্বটা সিঙ্গুলার থাকে না, সেই ভার্বটা প্লুরাল হয়ে যায়।
আবার বলতেছি সেই ভার্বটা কি হয়ে যায়, সেই ভার্বটা প্লুরাল হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো উল্টা ঘটনাটা ঘটে, নাউনের সাথে এস বা ইএস হলে নাউনটা প্লুরাল হয়ে যায়, ভার্বের সাথে এস বা ইএস হলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। ওকে, তারপর খেয়াল করবো আমাদের ক্লাসিফিকেশন অফ ভার্ব। আমাদের রাইট ফ্রম ভার্ব পড়ার জন্য এই ক্লাসিফিকেশন অফ ভার্ব একটু মাথায় রাখা দরকার। খেয়াল করবা আমাদের মেইনলি ভার্বটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব কি? ফাইনিট ভার্ব হচ্ছে যে ভার্বের কাজ করে, যে ভার্বের কাজ করে। তার মানে আমাদের ভার্ব মানেই অ্যাকচুয়ালি হচ্ছে ফাইনিট ভার্ব, কারণ ফাইনিট ভার্ব কি করে, ভার্বের কাজ করে। বা কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে। হ্যাঁ, এই টপিকটা শেষ করার পর, রাইট ফ্রম ভার্ব টপিক শেষ করার পরে এই টপিকের উপরই বোর্ড কোশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে ভার্বের কাজ করে সে, তাকে আমরা বলি ফাইনিট ভার্ব। আর যারা ভার্ব হওয়া সত্ত্বেও ভার্বের কাজ করে না, ভার্বের কাজ করে না। তাহলে খেয়াল করবা, তাহলে ভার্ব হওয়া সত্ত্বেও যারা ভার্বের কাজ করে না তাদেরকে আমরা বলি নন ফাইনিট ভার্ব। তাহলে দুইটা একেবারে সিম্পল জিনিস একটু মনে রাখবা, যে ভার্বের কাজ করে তাকে আমরা বলি ফাইনিট ভার্ব, যে ভার্বের কাজ করে না তাকে আমরা বলি নন ফাইনিট ভার্ব। ভাইয়া ক্লাস ঝাপসা, ঝাপসা কি বলো? ঝাপসার তো কথা না। না ভাইয়া ঝাপসার কথা না, নেটের, তোমার নেটের জন্য মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আশরাফ। ওকে, তাহলে খেয়াল করবো, তাহলে যেই ভার্বগুলো ভার্বের কাজ করে তাদেরকে আমরা বলি ফাইনিট ভার্ব, যারা ভার্বের কাজ করে না তাদেরকে আমরা বলি নন ফাইনিট ভার্ব। এখন নন ফাইনিট ভার্বটা কেন দরকার পড়ে? ধরো তোমার একটা সেন্টেন্সে দুইটা ভার্ব চলে আসছে, এখন তুমি একটা সাবজেক্টের জন্য তো দুইটা ভার্ব বসাইতে পারবা না। তো তুমি যখন দুইটা ভার্ব বসাইতে পারবা না তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা, পরবর্তী ভার্বটাকে, মানে 2 নাম্বার যে ভার্বটা আছে সেই ভার্বটাকে নন ফাইনিট ভার্ব বানাই দিবা। কেন নন ফাইনিট ভার্ব বানাবা? কারণ নন ফাইনিট ভার্ব কি করে না, ভার্বের কাজ করে না। আবারও কথাটা বুঝো, যখন তুমি দেখবা সাবজেক্ট একটা আছে কিন্তু ভার্ব দুইটা চলে আসছে, এখন একটা সাবজেক্টের জন্য তুমি দুইটা ভার্ব বসাইতে পারবা না। যেহেতু তুমি একটা সাবজেক্টের জন্য দুইটা ভার্ব বসাইতে পারবা না, দ্বিতীয় ভার্বটাকে তুমি হচ্ছে নন ফাইনিট ভার্ব বানাই দিবা। রিটেনের উপর ক্লাস দিবেন না ইনশাল্লাহ ভাইয়া, নিবেদিতা ইনশাল্লাহ। তাহলে দ্বিতীয় ভার্বটাকে তুমি কি বানাই দিবা? নন ফাইনিট ভার্ব বানিয়ে দিবা। কথা বুঝতে পেরেছো? কেন? কারণ নন ফাইনিট ভার্ব কি করে না, ভার্বের কাজ করে না। এখন নন ফাইনিট ভার্ব কিভাবে বানাবো? নন ফাইনিট ভার্ব বানানোর 3টা ওয়ে। একটা হচ্ছে টু প্লাস বানানো, অথবা ভার্ব প্লাস আইএনজি বানানো, অথবা ভিটি বানানো। আচ্ছা ভাইয়া, ভার্বের চেঞ্জ হয় না কখন? আচ্ছা, ভার্বের চেঞ্জ হয় না তখন যখন ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে এবং প্লুরাল থাকে। প্রেজেন্ট ফর্ম থাকে, প্লুরাল থাকে। যেমন আমি দেখাই তোমাকে, ধরো আমাকে বললো দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স আছে এবং আমাদের যে ভার্বটা সাবজেক্ট আছে, সাবজেক্টটা প্লুরাল আছে। যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে এবং প্লুরাল আছে, তাই আমাদের প্লের কোনো পরিবর্তন হবে না, প্লে যেমন আছে তেমনই থাকবে। ভার্বের কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। কথা বুঝতে পারছো? তখন আর ভার্বের কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে খেয়াল করবা, তাহলে যখন আমাদের একটা সেন্টেন্সে দুইটা ভার্ব চলে আসবে, আমরা পরের ভার্বটাকে নন ফাইনিট ভার্ব বানাবো, হয় টু প্লাস বানাবো, না হলে ভার্ব প্লাস আইএনজি, না হলে বিটি। কিভাবে বানাবো সেটা আমাদের একটু পরে আসবে। এবার আসবে প্রিন্সিপাল ভার্ব, ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বটা আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি অক্সিলারি ভার্ব, একটাকে আমরা বলি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। মেইন ভার্ব কোনগুলো? প্লে, গো, ইট, তারপরে হচ্ছে যত ভার্ব আছে যেগুলো আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করি সবাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, যার আরেক নামই হচ্ছে কি ভার্ব, মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব কোনগুলো ভাইয়া? বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্ব, হ্যাভ, এজ, এট, ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এবং মোডাল ভার্ব শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আরো আছে, আমি সবগুলো লিখি নেই। তাহলে এই ভার্সনগুলো তোমার একটু মনে রাখতে হবে, কারণ যেহেতু আমাদের টপিকটার নাম রাইট ফ্রম আ ভার্ব, তুমি যদি এই বেসিক জিনিসগুলো মাথায় না রাখো তুমি রাইট ফ্রম ভার্ব করতে পারবা না, একটু কষ্ট হয়ে যাবে। পরীক্ষার হলে খালি প্যাচ লাগাই দিবা, করতে গেলে কনফিউশন ফিল হবে যে এইটা না ওইটা, ওইটা না সেটা, সেটা না ওইটা। কথা বুঝতে পেরেছো? ভাই অনেকদিন পর আপনার জন্য করছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এখন ক্লাসটা করো এবং বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও যেন সবাই ক্লাসটা করে। ঠিক আছে? যে অবস্থা দেখতেছি মনে হচ্ছে যে সবাই হয় আইদার সবাই পড়াশোনা করতেছে, না হলে পরীক্ষার টেনশনে ঘুমাচ্ছে, দুইটার একটা, কারণ মানুষই নাই। আচ্ছা যাক,
তো এইটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবার আসলে আমরা একটা একটা করে রুলস আকারে পড়ি। প্রথমত আমাদের রাইট ফ্রম ভার্ব কয়েকটা ওয়েতে হয়, আমি বলেছি ফার্স্টেই। একটা হচ্ছে টেন্স অনুযায়ী হয়, একটা হচ্ছে পার্সন অনুযায়ী হয়, একটা হচ্ছে নাম্বার অনুযায়ী হয়। ভাই কেমন আছেন? এই তো সামিল হোসেন, ভালো আছি ভাইয়া। খেয়াল করবো বিভিন্ন ভাবে হয়। যেহেতু আমাদের রাইট ফ্রম ভার্বটা বিভিন্ন ওয়েতে হয়, আমরা একটা একটা করে দেখবো। আগে আমরা দেখবো টেন্স অনুযায়ী আমাদের যে রাইট ফ্রম ভার্ব গুলো হয়। যেমন এই যে টেন্স অনুযায়ী যে রাইট ফ্রম ভার্ব, এইটা কিভাবে হয় বা কোন সিস্টেমে আমাদের টেন্স অনুযায়ী রাইট ফ্রম ভার্ব গুলো পরিবর্তন হয়। আচ্ছা, সাউন্ড কি ঠিকঠাক আছে? একটু দেখে নিই। হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক আছে। ওকে, চলো তাহলে যেটা বলছি, টেন্স অনুযায়ী আমাদের ভার্বের রূপের পরিবর্তনটা কিভাবে হয়। ফার্স্ট অফ অল, যখন আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনটা? যেটা হচ্ছে তোমার কাজটা নর্মালি বর্তমানে হয়, বা যেটা হচ্ছে নির্দিষ্ট করে সময়কে বোঝায় না। বা আমি যদি আরো স্পেসিফিক করে বলি, আমাদের চিরন্তন সত্য থাকলে বা অভ্যাসগত কাজ থাকলে, অথবা আমাদের সেন্টেন্সে অলওয়েজ, এভরিবডি, এভরিবডি না এভরিডে, নর্মালি, সামটাইমস, অফেন, ফ্রিকুয়েন্টলি, ওকেশনালি, রেগুলারলি, এই জিনিসগুলো আমাদের সেন্টেন্সে থাকলে আমাদের সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তখন আমার ভার্বটা বি1 হয়ে যায়। ভার্বটা হয় বি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস রাতিক? আচ্ছা, অনেকদিন পর। খেয়াল করবো আমাদের ভার্বটা বি1 হয়ে যায়। যেমন দেখো, রচিতা অলওয়েজ, এই যে অলওয়েজ আছে না আমার সেন্টেন্সে, অলওয়েজ থাকা মানেই সে প্রেজেন্ট ইনডিফিনিট। তোমাকে কি বসাইতে হবে? তোমাকে বি1 বসাইতে হবে। তার মানে ফিলই থাকবে, এটাই বি1। বাট যেহেতু রচিতা একজন, তার মানে রচিতা সিঙ্গুলার, আর সিঙ্গুলার হইলে ভার্বের সাথে কি বসে? এস বা ইএস, তার মানে ফিল না হয়ে যাবে ফিলস। আবার শি ওয়াক অন দ্য হাই, আচ্ছা এটা হবে না, হাই রোড এভরিডে, রোডটা দুইবার চলে আসছে। আচ্ছা, শি ওয়াক অন দ্য হাই রোড এভরিডে। এবার যেহেতু সে প্রত্যেকদিন হাঁটে, অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ মানেই প্রেজেন্ট টেন্স, তার মানে বি1 ওয়াক। এবার যেহেতু শিটা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি হয়ে যাবে? এস, তার মানে আনসারটা কি হয়ে যাবে? শি ওয়াক্স। তাহলে আমরা খেয়াল করব যে এই জিনিসগুলো যখনই আমরা সেন্টেন্সে পাবো, আমরা শিওর হয়ে যাব যে আমাদের সেন্টেন্সটা অবশ্যই কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমাদের ভার্বটা কি বসাইতে হবে? ভার্বটা বি1 বসাইতে হবে। পরেরটা খেয়াল করো, যদি এমন কোনো কাজকে বোঝায় যেই কাজটা বর্তমানে চলছে। এখন আমরা বুঝবো কি করে যে কাজটা বর্তমানে চলছে? সেটা বোঝার জন্য আমাদের ফলো করতে হবে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে, কারেন্টলি, গ্রাজুয়ালি, নাও। এই জিনিসগুলো যদি আমাদের সেন্টেন্সে থাকে, আমরা বুঝে যাব কাজটা বর্তমানে চলছে, কাজটা বর্তমানে চলছে। আর এই বর্তমানে চলছে বুঝাইলে আমাদের তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়। ভাই কেমন আছেন? এই তো রয় অর্ণিকা, ভালো আছি ভাই। খেয়াল করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের কি হবে? ওই যে এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি হয়ে যাবে। তাহলে মনে রাখবা, আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটার একটা অক্সিলারি ভার্ব চলে আসবে এম ইজ আর, এবং সেটা ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। কখন হয়ে যাবে? যখন আমাদের সেন্টেন্সটা বুঝাবে কাজটা বর্তমানে চলছে। কিভাবে বুঝবো? এই যে এইগুলা দেখে, হয় অ্যাট প্রেজেন্ট থাকবে, না হলে অ্যাট দিস মোমেন্ট, না হলে অ্যাট দিস টাইম। এই জিনিসগুলো থাকা মানেই কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো, শি ড্যাশ ডান্স নাও, আমার সেন্টেন্সে আছে নাও। নাও মানে কি? এখন। তার মানে কাজটা থেমে নেই, কাজটা চলছে। যেহেতু কাজটা এখন চলছে, আমার কি হয়ে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার অক্সিলারি ভার্ব তো ভাইয়া আসছেই, আমার জাস্ট কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি নিয়ে আসতে হবে। তার মানে ডান্সটা কি হয়ে যাবে ভাইয়া? ডান্সটা হয়ে যাবে ডান্সিং। শি ইজ ডান্সিং নাও। এবার দেখো, দ্য প্রাইস অফ মোবাইল ড্যাশ ডে বাই ডে। যেহেতু আমার সেন্টেন্সে ডে বাই ডে আছে, তার মানে কাজটা দিন দিন চলছে, কাজটা দিন দিন চলছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমার আগে অক্সিলারি ভার্ব লাগবে। যেহেতু আমাদের প্রাইস আছে সিঙ্গুলার, তাই অক্সিলারি ভার্ব হবে ইজ। এবার ভার্ব প্লাস আইএনজি, ইনক্রিজটা কি হয়ে যাবে? ইনক্রিজিং। তাহলে দ্য প্রাইস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে আমরা খেয়াল করব যে আমাদের সেন্টেন্সে এই জিনিসগুলো থাকলেই আমরা তাকে কন্টিনিউয়াস টেন্স বানাই দিব, এবং ভার্বটা হয়ে যাবে কি? অক্সিলারি ভার্ব, এবং তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি। এবার দেখো, যদি আমাদের এমন কোনো কাজ বোঝায় যেই কাজটা হয়ে গেছে, তার ফলাফল এখনো বর্তমান, বুঝবো কি কিভাবে? এই যে জিনিসগুলো দেখে। ধরো সেন্টেন্সে আছে অলরেডি, এভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি। এই জিনিসগুলা যদি আমাদের সেন্টেন্সে থাকে, আমরা বুঝবো যে কাজটা শেষ কিন্তু তার ফলাফল এখনো রয়েছে বা ফলাফল এখনো বর্তমান।
দিন আছে ইনশাল্লাহ নিবেদিত ভাইয়া, খেয়াল করবো। তাহলে এই যে যখন আমরা দেখবো এই জিনিসগুলো আছে আমরা বুঝে নিব প্রেজেন্ট পারফেক্ট হবে। আর প্রেজেন্ট পারফেক্ট হলে আমার ভার্বটা কি হবে? ভার্বটা হবে হয় হ্যাভ অথবা হ্যাজ তারপরে বিচি। হ্যাভ অথবা হ্যাজ তারপরে কি বসবে? তারপরে বিচি। হ্যাভ অথবা হ্যাজ তারপরে বিচি। যেমন আই অলরেডি, যেহেতু আমাদের অলরেডি আছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অক্সিলারি ভার্ব কি হবে? আই এর সাথে বসে হ্যাভ। আর এই যে ফরগেট তার বিচি কি? ফরগট। আই হ্যাভ, আচ্ছা ফরগট না ফরগটেন, হ্যাঁ আই হ্যাভ ফরগটেন হিজ নেম। তাহলে বিচিটা কি হবে? আই অলরেডি হ্যাভ ফরগটেন হিজ নেম। আচ্ছা তারপরে দেখো ইউ নেভার দেয়ার টু হেল্প মি রিসেন্টলি। আচ্ছা এই যে দেখো রিসেন্টলি, আচ্ছা তাই না, রিসেন্টলি আছে তার মানে পারফেক্ট। তাহলে ইউ আছে হ্যাভ হবে, আর বি এর হচ্ছে বিচি হবে কি? বিন। ইউ নেভার হ্যাভ বিন দেয়ার টু হেল্প মি রিসেন্টলি, ইউ নেভার হ্যাভ বিন দেয়ার। তাহলে আমরা খেয়াল করবো যখনই আমাদের সেন্টেন্সে এই জিনিসগুলো থাকবে আমরা বুঝে ফেলবো সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে, হ্যাভ এস প্লাস বিচি বসাইতে হবে। এবার দেখো কোন কাজ অতীতে শুরু হয়েছে বাট এখনো চলমান, শুরু হয়েছে অতীতে, থামে নাই, এখনো চলছে, এবং সেন্টেন্সে বেসিক্যালি সিন্স অথবা ফর থাকে, সেইটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এবং সেইটার ক্ষেত্রে আমাদের কি হয়? সেইটার ক্ষেত্রে আমাদের প্রথমে বসে হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার প্লাস আইএনজি। তাহলে আবারও বলছি হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার প্লাস আইএনজি বসে। আবারও বলছি হ্যাভ হ্যাজ বিন ভার প্লাস আইএনজি বসে। কখন? অতীতে শুরু হয়েছে এখনো চলমান, অতীতে শুরু হয়েছে এখনো চলমান। তাহলে আমাদের কি বসবে? হ্যাভ হ্যাজ প্লাস বিচি, হ্যাভ হ্যাজ বিন প্লাস বিচি। তাহলে খেয়াল করবো এই যে ড্যাশ হ্যাভ রেইন সিন্স মর্নিং, বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তাহলে এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কি থেমে গেছে? না, এখনো চলমান। তাহলে এই যে অতীতে শুরু হয়ে এখনো চলমান, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করি। কিভাবে প্রকাশ করি? ওই যে দেখো ইটের পরে আমাদের হ্যাজ চলে আসবে, তারপরে একটা বিন চলে আসবে, তারপরে ভার প্লাস আইএনজি। তাহলে আমাদের রেইনটা কি হয়ে যাবে? রেইনিং। কতল ভাইয়া এখানে হ্যাভ থাকা সত্ত্বেও আপনি হ্যাজকে কেন নিয়েছেন? তার কারণ হচ্ছে এখানে ইট আছে ভাইয়া, আর ইটটা হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলারের সাথে ভাইয়া হ্যাভ বসে না, সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে। তাহলে আনসারটা কি দাঁড়ালো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং। আচ্ছা ট্রান্সফরমেশনের ক্লাস কি নিয়েছিলাম মনে নাই, তুমি একটু প্রিভিয়াস ক্লাসগুলো একটু লুক আপ করো, দেখো যে আছে কিনা। আমি যে 12টা ক্লাস নিয়েছি আগে, লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলোতে একটু দেখো যে নেওয়া হয়েছে কিনা। আমার এক্স্যাক্টলি আসলে মনে নাই নিয়েছিলাম কিনা। তারপরে দেখো অতীতে হয়েছিল কোনো কাজ, যেমন আমার সেন্টেন্সে যদি থাকে ইয়েস্টারডে, এগো, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লং টাইম, তাহলে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করি। এবং পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা? বি2। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ভার্ব বসাইতাম কি? বি1। আর পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ভার্ব বসাবো কি? আমরা ভার্ব বসাবো বি2। যেমন ওয়ান্স আপন এ টাইম, যেহেতু ওয়ান্স আপন এ টাইম আছে, ভার্ব হয়ে যাবে বি2। আর লিভের বি2 কি ভাইয়া? লিভের বি2 হচ্ছে লিভড। আবার দেখো পরেরটা ইয়াস্টারডে আছে, তার মানে বি2 হয়ে যাবে। আর স এর বি2 কি ভাইয়া? সি এর বি2 কি ভাইয়া? স। আই স ইউ ইয়াস্টারডে। তাহলে আমরা দেখবো যখনই আমার সেন্টেন্সে এই জিনিসগুলো থাকবে আমার প্রেজেন্ট ইনডিফিনিটের পরিবর্তে হয়ে যাবে কি? পাস্ট ইনডিফিনিট। বি1 এর পরিবর্তে ভি2 বসাবো আমরা। তারপরে দেখো দুইটা কাজই অতীতে হয়েছে, দুইটা কাজই অতীতে হয়েছে, তার মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেইটা হয় পাস্ট পারফেক্ট, আর পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট। আবারও বলছি দুইটা কাজই অতীতে সংঘটিত হয়েছে, তার মধ্যেই আগের মধ্যেই যেটা দুইটার মধ্যেই যেটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এবং এটাকে বেসিক্যালি আমরা প্রকাশ করি হচ্ছে আফটার বিফোর দিয়ে, আফটার বিফোর দিয়ে প্রকাশ করি। তাহলে দুইটা কাজই অতীতে হয়েছে এবং সেইটার মধ্যে, এই দুইটার মধ্যে যেটা, কলম কই পড়লো, দুইটা কাজই অতীতে হয়েছে। ভাইয়া রাইটিং পার্টের ক্লাস কমে নেবেন ভাইয়া, টেনশন আছে ভাই। আচ্ছা শ্রাবণ টেনশন করবে ভাই, রাইটিং এর ক্লাস নেবেন ইনশাল্লাহ। আচ্ছা তাহলে দুইটা কাজে অতীতে হয়েছে, তার মধ্যে যেটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট, তার মানে হ্যাড প্লাস বিচি। আর যেটা পরে হবে সেটা হবে বি2, সেটা পরে কি হবে? পরেরটা হবে বি2। তাহলে খেয়াল করো দ্য পেশেন্ট ড্যাশ ডাই বিফোর দ্য ডক্টর কাম, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। তাহলে দুইটা কাজে অতীতে হয়েছে কিন্তু রোগীটা মারা গেছে আগে, তাই এটা হবে পাস্ট পারফেক্ট, হবে হ্যাড প্লাস বিচি, হ্যাড ডাইড। পরে ডাক্তার আসছে, তার মানে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, কামের পরিবর্তে হয়ে যাবে কেম। আবার দেখো
আই ড্যাশ ইট আফটার হি কল মি। তাহলে আমি এই কাজটা করেছি সে আমাকে কল করার পরে। তাহলে দুইটা কাজের মধ্যে আগে সে আমাকে কল করেছে, পরে আমি কাজটা করেছি। তাহলে যেটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট ডিড, আর যেটা আগে হয়েছে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে কলের জায়গায় হয়ে যাবে হ্যাড কল্ড, হ্যাড কল্ড। তাহলে আমরা খেয়াল করব দুইটা কাজই অতীতে হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখব কোন কাজটা আগে হয়েছে, কোন কাজটা আগে হয়েছে। যেটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভিটি হয়ে যাবে, যেটা পরে হয়েছে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট বি2। এবার দেখো, যদি আফটার বিফোরের পরে সরাসরি সাবজেক্ট না থেকে ভার্ব চলে আসে, যেমন দেখো এখানে বিফোরের পরে সাবজেক্ট আছে, এখানে আফটারের পরে সাবজেক্ট আছে হি, কিন্তু যদি সাবজেক্ট না থেকে সরাসরি ভার্ব চলে আসে, তখন ওই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব। যেমন দেখো এই যে আফটারের পরে কোনো সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব, তাহলে এর সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, ইট হয়ে যাবে ইটিং। পরেরটা দেখো, আই শ্যাল গো টু মার্কেট বিফোরের পরে কোনো সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব, তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে ডুইং। তাহলে বিফোর ডুইং দিস ইউ শুড থিঙ্ক। আচ্ছা তাহলে খেয়াল করবো, তাহলে আফটার বিফোর যদি তাদের পরে সাবজেক্ট না থাকে তারা বেসিক্যালি প্রিপোজিশনের কাজ করে। আর প্রিপোজিশনের পরে সবসময় আমাদের ভার্বের ভার্ব প্লাস আইএনজি ফর্ম হয়, মনে রাখবো। প্রিপোজিশনের পরে আমাদের সবসময় ভার্ব প্লাস আইএনজি ফর্ম হয়। তারপরে দেখো কোনো কাজ ভবিষ্যতে হবে বুঝাইতে, যেমন টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, ফলোইং মান্থ, ফলোইং ইয়ার, এই জিনিসগুলো যদি আমাদের থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট হয়। আর ফিউচার ইনডিফিনিট থাকলে আমাদের কি হয়ে যায়, উইল প্লাস ভি1। যেমন আমাদের ড্যাশ টুমোরো আগামীকাল, তাহলে ফিউচার ইনডিফিনিট, তাহলে হয়ে যাবে আই উইল ভিজিট টুমোরো। আবার নেক্সট মান্থ তার মানে আগামী মাস, তাহলে কি হয়ে যাবে আই উইল সি ইউ নেক্সট মান্থ। তাহলে আমরা এখন আর শেলটাকে ওইভাবে ব্যবহার হয় না, মডার্ন গ্রামারে উইলটা দিয়ে সব প্রকাশ করা, এই জন্য শেল না দিয়ে উইলই দিবা। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা খেয়াল করবো যে যখনই আমরা দেখবো এই যে এই জিনিসগুলো থাকবে আমরা বুঝে ফেলবো ফিউচার টেন্স বসাইতে হবে, আমরা কি দিয়ে দিব, উইল প্লাস ভি1। এইবার ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় ধরে তার আগে কাজ করা বুঝাইলে, ধরো তুমি আগে একটা সময় ধরছো যে আগামী পরশুর আগে আমি এই কাজটা করব, তাহলে তুমি আগে একটা সময় ধরে নিচ্ছ, সময়টা কি আগামী পরশু। এই যে একটা সময় ধরে তার আগে কাজ করলে সেই ক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট হয়। এবং বেসিক্যালি সেন্টেন্সে তখন বাই দ্য টাইম, বিফোর এগুলো থাকে। যেমন রহিম ডু ইট বাই মানডে, রহিম এই কাজটা করবে সোমবারের আগে। তাহলে আগে একটা সময় ধরেছে, সময়টা কি, সময়টা হচ্ছে সোমবার। তাহলে আগে একটা সময় ধরেছে, সময়টা কি, সোমবার। তাহলে এই যে সে বলেছে যে সে কাজটা সোমবারের আগে করবে, তার মানে সময় ধরে নিয়েছে এবং তার আগে করবে। তাহলে এই যে যখন আমরা সময় ধরে তার আগে কাজ করি, তার আগে আমাদের বসে হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট, তাহলে হয়ে যাবে। আর ফিউচার পারফেক্ট কি হবে, উইল হ্যাভ প্লাস ভিচ, এটা মনে রাখবা। ফিউচার পারফেক্ট মানে হচ্ছে উইল হ্যাভ প্লাস ভিচি। তাহলে কি হবে, রহিম উইল হ্যাভ ডান, রহিম উইল হ্যাভ ডান ইট বাই মানডে, রহিম উইল হ্যাভ ডান ইট বাই মানডে। আসো এবার, আচ্ছা যদি আমাদের সেন্টেন্সে ইট ইজ টাইম, তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এই জিনিসগুলা থাকে, খেয়াল করবা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। হ্যাঁ শ্রাবণ নিবো, হ্যাঁ নিবো, টেনশন করার দরকার নেই, নিবো, ঠিক আছে। এই জিনিসগুলা থাকে, এদের পরে আমাদের সবসময় পাস্ট ইনডিফিনিট হয়। পাস্ট ইনডিফিনিট কোনটা ভাইয়া, ভি2, খেয়াল করবা। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এইগুলার পরে আমাদের সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেটাকে আমরা বলি ভি2। যেমন আই উইশ, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এই যে বিভার্ব বলেছে, বি মানে হচ্ছে বিভার্ব। বিভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, আমরা পড়ে আসছি। হ্যাঁ, তো যেহেতু আমাদের উইশের পরে পাস্ট হয়, তার মানে এই তিনটা হবে না, এম, ইজ, আর হওয়ার চান্স নাই, হয় হবে ওয়াজ আর না হলে হবে ওয়্যার। আর মনে রাখবা উইশের পরে কখনো ওয়াজ বসে না, আনসার হবে ওয়্যার। আই উইশ আই ওয়্যার এ বার্ড। পরেটা দেখো, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ডিসিশন। তাহলে যেহেতু ইট ইজ হাই টাইম আছে এবং তারপরে সাবজেক্ট আছে, তারপরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে হবে চেঞ্জড, উই চেঞ্জড আওয়ার ডিসিশন। তবে এই ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, দেখো এখানে সাবজেক্ট আছে, এইখানে সাবজেক্ট নাই, যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে
তাহলে এরপরে 2 + v1 হয়। তাহলে এটা একটু এক্সেপশনাল, মনে রাখবা, পরীক্ষায় থাকে প্রত্যেক রাইট ফর্ম ভার্বের মধ্যে একটা এটা থাকে। আমি বেসিক্যালি দেখি রাইট ফর্ম ভার্ব বা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে একটা থাকে। তাহলে তুমি মনে রাখবা, যদি আমাদের সেন্টেন্সে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে, তাহলে তারপরে তুমি বসাবা পাস্ট ইনডিফিনিট মানে v2। যদি সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে তুমি বসাবা হচ্ছে 2 + v1। তাহলে ইট ইজ হাই টাইম টু ডু ইট। কেন? তার কারণ হচ্ছে সাবজেক্ট নাই। কি নাই? সাবজেক্ট নাই। তাহলে খেয়াল করবা, তাহলে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে v2, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে 2 + v1। এবার দেখো, আমাদের সেন্টেন্সে যদি সিন্স থাকে, কি থাকে ভাইয়া? সিন্স। এবং তুমি যদি দেখো সেই সিন্সের আগে হয় প্রেজেন্ট ইনডিফিনিট আছে, না হলে প্রেজেন্ট পারফেক্ট আছে। সোজা কথা, প্রেজেন্টের কোনো ফর্ম আছে। তুমি মনে রাখবা, সিন্সের আগে যদি তুমি দেখো প্রেজেন্ট টেন্সের কোনো ফর্ম থাকে, তুমি মনে করে নেবা তারপরে পাস্ট ইনডিফিনিট বসবে। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে v2। খেয়াল করবা, তাহলে তুমি যদি দেখো সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, বা সোজা কথা প্রেজেন্ট টেন্সের কোনো ফর্ম আছে, তাহলে তুমি ধরে নিবা সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট বসবে। যেমন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, দেখো সিন্সের আগে আছে ইজ, প্রেজেন্ট টেন্স, তার মানে পরে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে কাম হবে না, হয়ে যাবে কেম, v2 হয়ে যাবে কেম। আবার মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, দেখো সিন্সের আগে আছে হ্যাভ পাস্ট, তার মানে প্রেজেন্ট পারফেক্ট। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে তার মানে প্রেজেন্ট টেন্স আছে, আর সিন্সের আগে প্রেজেন্ট টেন্স থাকা মানেই সিন্সের পরে তোমাকে পাস্ট ইনডিফিনিট বসাইতে হবে, তার মানে ডাই হবে না, কি হবে? ডাইট। তাহলে তুমি মনে রাখবা, সিন্সের আগে তুমি যদি প্রেজেন্ট ফর্ম পাও বা প্রেজেন্টকে দেখো, তুমি ধরে নিবা তারপরে তোমাকে কি বসাইতে হবে? পাস্ট ইনডিফিনিট বসাইতে হবে। এবার খেয়াল করো, অ্যাজ ইফ অ্যাজ দো, এটা কমপ্লেনিং সেন্টেন্সেও লাগে, কানেক্টরেও লাগে, রাইট ফর্ম ভার্বেও লাগে, সব জায়গায় এই জিনিসটা প্রয়োজন হয়। অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে তুমি দুইটা জিনিস মনে রাখবা। যদি দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে তুমি পাস্ট ইনডিফিনিট বসাই দিবা, পাস্ট ইনডিফিনিট মানে v2 বসাবা। যদি দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে পাস্ট টেন্স আছে, তাহলে তারপরে পাস্ট পারফেক্ট বসাই দিবা, তার মানে হ্যাড প্লাস v3, হ্যাড প্লাস v3। তাহলে দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে, হ্যাঁ মুস্তাফিজুর রহমান, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড। তাহলে মনে রাখবা, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রেজেন্ট থাকলে তারপরে তোমাকে বসাইতে হবে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে পাস্ট টেন্স থাকলে তোমাকে বসাইতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আগে প্রেজেন্ট, তাহলে পরে v2, আগে পাস্ট, তাহলে পরে হ্যাড প্লাস v3। যেমন হি টক্স, দেখো অ্যাজ ইফ এর আগে আছে টক্স, প্রেজেন্ট টেন্স, যেহেতু প্রেজেন্ট টেন্স তারপরে v2, নোটা হয়ে যাবে নিউ। আবার দেখো অ্যাজ দো, অ্যাজ দোর আগে আছে টোল্ড, টোল্ড কি ভাই পাস্ট টেন্স না? যেহেতু অ্যাজ দোর আগে আছে পাস্ট টেন্স, পরে হবে পাস্ট পারফেক্ট, তার মানে হ্যাড প্লাস v3, হ্যাড গন, হ্যাড গন। তাহলে আগে প্রেজেন্ট টেন্স তো পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট টেন্স তো পরে পাস্ট পারফেক্ট। মুস্তাফিজ ভেরি গুড, মুস্তাফিজুর রহমান ভেরি গুড। তাহলে মনে রাখবা এটা হচ্ছে সিন্সের ক্ষেত্রে। আচ্ছা, এইবার এই টেন্স আউট অফ আমাদের অন্যান্য যে রুলস গুলো আছে সেইগুলো চলো আমরা একটু একে একে দেখি। এর বাহিরেও আমাদের গুরুত্বপূর্ণ রুলস আছে যে জিনিসগুলো আমাদের একটু জানতে হবে, এবং সেইগুলো আমরা একে একে দেখবো। ফার্স্ট অফ অল খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, মেইন ভার্বের সাথে এস বা ইয়াস হয়। এটা একবারে বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো, বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো, ছোটবেলা থেকে পড়ে আসতেছো, একবারে ইংলিশ যখন শিখা শুরু করছো এই রুলস মুখস্থ করা শুরু করেছো যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি বসে? এস বা ইয়েস। যেমন শি, তার মানে ভার্বের সাথে কি হবে? এস বা ইয়েস। গো না হয়ে কি হয়ে যাবে? গোস। উই কি থার্ড পারসন সিঙ্গুলার? না, কারণ উই মানে হচ্ছে আমরা, উই মানে হচ্ছে আমরা, আমরা মানে হচ্ছে অনেকজন, আমরা মানে হচ্ছে অনেকজন, আর অনেকজন হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস বসে না, তখন ওয়ার্কস হবে না, কি হবে? ওয়ার্ক। তারপরে দেখো, রাইট ফর্ম ভার্বে কোথাও ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে, খেয়াল করবা, ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে মানেই হচ্ছে বি থাকা মানেই সে তোমার কাছে বি ভার্ব চাচ্ছে, বি থাকা মানেই সে তোমার কাছে বি ভার্ব চাচ্ছে। আর বি ভার্ব যখন চাইবে তুমি কি বসাবা? এম ইজ আর অথবা ওয়াজ আর, কারণ এইগুলোই হচ্ছে বি ভার্ব। কথা বুঝতে পেরেছো? এম ইজ আর ওয়াজ আর বসো। ভেরি গুড, তোমরা সঠিক আনসার দিচ্ছ রুষা এবং মুস্তাফিজ, ভেরি গুড ভাই। তাহলে তখনই তুমি বুঝে যাবা তোমাকে এম ইজ আর অথবা ওয়াজ আর বসাইতে হবে। যেমন দেখো ফুটবল, ফুটবল কি একটা না? সিঙ্গুলার। তাহলে আমার বি ভার্বের মধ্যে এমন একটা বসাইতে হবে যেটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে বি ভার্বের মধ্যে এখানে সিঙ্গুলার কোনটা? ইজ। এখন কথা হলো ভাইয়া ওয়াজ কেন বসাই নাই? কারণ আমার সেন্টেন্সে তো পাস্ট টেন্স নাই। পাস্ট টেন্স থাকলে আমি কি বসাইতাম? ওয়াজ বসাইতাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম সাগর। যেহেতু পাস্ট টেন্স নাই তাই আমি ইজ বসাইছি।
আবার দেখো মেসি অ্যান্ড রোনালদো, কয়জন? মেসি একজন, রোনালদো একজন, দুই, কয়জন হয়ে গেল মানুষ? দুইজন। দুইজন কি একের বেশি না ভাইয়া? অবশ্যই দুইজন একের বেশি। যেহেতু দুইজন একের বেশি তার মানে প্লুরাল, আর প্লুরাল হলে তখন আর ইজ হবে না, ভার্বটা কি হয়ে যাবে? বি ভার্বের মধ্যে আর হয়ে যাবে। তাহলে যখন আমার সেন্টেন্সে বি বলবে, মানে ব্র্যাকেটের মধ্যে বিটা থাকবে, তখন আমি বুঝে যাবো সে আমার কাছে কি চাচ্ছে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। কথা বুঝতে পেরেছো? অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা মনে রাখবা। তারপরে খেয়াল করো, যদি আমার সেন্টেন্সে আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল নাউন কোনগুলো ভাইয়া? যেগুলা গণনা করা যায় না। কথা বুঝতে পেরেছো? যেগুলা গণনা করা যায় না, যেমন হচ্ছে পানি, বাতাস, ধোঁয়া, অক্সিজেন, ওয়াটার, দুধ, সুপ, শান্তি, এগুলো আসলে গণনা করা যায় না। যেহেতু এইগুলা গণনা করা যায় না, এদেরকে আমরা আনকাউন্টেবল নাউন বলি। আর আনকাউন্টেবল নাউনের ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, এটা মনে রাখবা। আনকাউন্টেবল নাউনের ভার্বটা সবসময় হবে সিঙ্গুলার। সবসময় কি হবে ভাইয়া? সবসময় হবে সিঙ্গুলার। আনকাউন্টেবল থাকা মানে আচ্ছা ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দ্য এয়ার, এয়ার মানে কি ভাইয়া? এয়ার মানে হচ্ছে বাতাস। এয়ার মানে হচ্ছে বাতাস। ভাইয়া বাতাস কি গণনা করা যায়? না, বাতাস গণনা করা যায় না। যেহেতু বাতাস গণনা করা যায় না, বাতাস হচ্ছে আনকাউন্টেবল। আর যেহেতু বাতাস আনকাউন্টেবল, ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর সিঙ্গুলার হইলে, এই যে বিভার্বের মধ্যে সিঙ্গুলার কোনটা ভাই? আমরা একটু আগে পড়ে আসছি, বিভার্বের মধ্যে সিঙ্গুলার হচ্ছে ইজ। যদি পাস্ট টেন্স থাকতো তাহলে ওয়াজ। তারপরে দেখো ইউর হেয়ার, হেয়ার মানে কি ভাইয়া? হেয়ার মানে চুল। চুল কি গণনা করা যায়? না, চুলকে আমরা পরিমাপ করি, তাই না? চুলকে গণি না, পরিমাপ করি। যেহেতু আনকাউন্টেবল, সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে, ওই যে আমরা পড়ে আসছি ক্লাসের শুরুতে, মেন ভার্ব সিঙ্গুলার হইলে মেন ভার্বের সাথে কি বসাইতে হয়? এস বা ইয়েস। যেমন ইট থেকে ইটস, আমরা ক্লাসের শুরুতে পড়ে আসছি। গো থেকে গোস, প্লে থেকে প্লেস, তাহলে লুক থেকে লুকস, লুক থেকে লুকস। তাহলে মেইন ভার্বকে সিঙ্গুলার করতে চাইলে মেন ভার্বের সাথে কি বসাইতে হয়? এস বা ইয়েস বসাইতে হয়। আমরা মনে রাখবো মেন ভার্বের সাথে এস বা ইয়েস বসাইতে হয়। এইবার মনে রাখবা, যদি আমাদের অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, অ্যাডজেক্টিভ কোনগুলো ভাইয়া? ওই যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। খেয়াল করবো এই যে জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এদের আগে যদি দা বসে, এবং এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ, খেয়াল করবা, দা প্লাস অ্যাডজেক্টিভ, এই দুইটা একসাথে হয়ে যখন সাবজেক্টের কাজ করবে, এই দুইটা একসাথে হয়ে, দা প্লাস অ্যাডজেক্টিভ একসাথে হয়ে যখন সাবজেক্টের কাজ করবে, সে অবশ্যই প্লুরাল সাবজেক্টের কাজ করবে। খেয়াল করবা, তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ একসাথে হয়ে যখন সে সাবজেক্টের কাজ করবে, সে অবশ্যই প্লুরাল সাবজেক্টের কাজ করবে। যেহেতু সে প্লুরাল সাবজেক্টের কাজ করবে, তার ভার্বটা প্লুরাল হয়ে যাবে। যেমন ব্রেভ, ব্রেভ মানে কি? ব্রেভ মানে হচ্ছে সাহসী। সাহসী কি গুণ না? অবশ্যই গুণ। আর গুণ হলে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। আর যেহেতু অ্যাডজেক্টিভের আগে দা আছে, তার মানে সে প্লুরাল সাবজেক্টের কাজ করবে। আর প্লুরাল, বিভার্বের মধ্যে প্লুরাল কোনটা? আর। তারপরে দেখো পোর, পোর মানে কি? গরিব, তাই না? অবস্থা বোঝাচ্ছে, অবস্থা। তাহলে এই যে অবস্থা এবং তার পূর্বে দা, আমাদের অবস্থা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি অবস্থা? গরিব অবস্থা। এই যে অবস্থার পূর্বে অ্যাডজেক্টিভ বসার কারণে এইবার আমাদের হয়ে গেছে দা পোর। তাহলে এই যে অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ, তার মানে প্লুরাল সাবজেক্ট। আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব কি হবে? প্লুরাল। আর প্লুরাল ভার্বের সাথে কি বসে না? এস বা ইয়েস বসে না, তার মানে ফিল হবে না, কি হবে? ফিলস। আবার বলতেছি, ফিল হবে না, কি হবে ভাইয়া? ফিলস হবে, ফিলস। তারপরে দেখো, আমাদের সেন্টেন্সে যদি কোনো ফ্রেজ সাবজেক্টের কাজ করে, ফ্রেজ মানে কি ভাইয়া? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। তার মানে তুমি যদি দেখো যে একটা শব্দের পরিবর্তে একাধিক শব্দ মিলে সাবজেক্টের কাজ করতেছে, অথবা ভার্ব প্লাস আইএনজি সাবজেক্টের কাজ করতেছে, যেটাকে আমরা জিরান বলি, অথবা টু প্লাস বি1 সাবজেক্টের কাজ করতেছে, তাহলে খেয়াল করবো, তাহলে যদি আমরা দেখি যে আমাদের সেন্টেন্সে শব্দগুচ্ছ বা ফ্রেজ অথবা ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস বি1 সাবজেক্টের কাজ করতেছে, আমরা বুঝে নিব তার ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। আবারও বলছি, তিনটা জিনিস। একটা হচ্ছে ফ্রেজ, মানে একাধিক শব্দ মিলে যদি সাবজেক্টের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্টের কাজ করে, অথবা টু প্লাস বি1 যদি সাবজেক্টের কাজ করে, তাদের ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। যেমন টু ইনর,
2+v1, তাহলে তার ভার্ব কি হইতে হবে? সিঙ্গুলার। তাহলে বিভারের মধ্যে সিঙ্গুলার কোনটা? ইজ। দ্যাট মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট, এখানে একটা শব্দ মিলে সাবজেক্টের কাজ করে নাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই যে ছয়টা শব্দ মিলে কি করেছে? সাবজেক্টের কাজ করেছে। যেহেতু ছয়টা শব্দ মিলে সাবজেক্টের কাজ করেছে, তার ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে আমাদের সিঙ্গুলার ভার্বকে সিঙ্গুলার, মেন ভার্বকে সিঙ্গুলার করতে গেলে তার সাথে কি বসাইতে হয়? অ্যাস বা ইএস। তার মানে নো এর পরিবর্তে কি চলে আসবে? নো এর পরিবর্তে নোস চলে আসবে, নোস। এবার দেখো, সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, ওই যে বলেছিলাম যখন তোমার একটা সাবজেক্টের জন্য দুইটা ভার্ব চলে আসছে, খেয়াল করবা। আচ্ছা, থ্যাংক ইউ তিথি, সঠিক অ্যান্সার দিয়েছো। তাহলে একটা সাবজেক্টের জন্য তোমার দুইটা ভার্ব চলে আসছে, এখন তুমি তো দুইটা ভার্ব বসাইতে পারবা না। যেহেতু তুমি দুইটা ভার্ব বসাইতে পারবা না, তুমি পরের ভার্বটাকে নন ফাইনিট বানাবা। পরের ভার্বটাকে নন ফাইনিট বানাবা। সে নন ফাইনিট বানানোর জন্য তোমাকে কি করতে হবে? সে পরের ভার্বটাকে তুমি ভার্ব প্লাস আইএনজি বানাবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি ভার্ব প্লাস আইএনজি বানাবা। শুধুমাত্র যদি উদ্দেশ্য বুঝায় তাহলে 2+v1 বানাবা। তাহলে একটা সাবজেক্টের জন্য দুইটা ভার্ব থাকলে, আচ্ছা ওয়েলকাম ভাইয়া আশা, তাহলে একটা সাবজেক্টের জন্য দুইটা ভার্ব থাকলে পরের ভার্বটাকে তুমি ভার্ব প্লাস আইএনজি বানাই দিবা। শুধুমাত্র উদ্দেশ্য বুঝালে 2+v1 বানাবা। যেমন হি স মি, দেখো একটা ভার্ব অলরেডি চলে আসছে, হি স। তাহলে আরেকটা ভার্ব তো তুমি বসাইতে পারবা না, তাহলে পরের ভার্বটাকে তোমার কি বানাইতে হবে? ভার্ব প্লাস আইএনজি বানাইতে হবে। তাহলে আমরা লিখবো ড্রাইভিং, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে হি স্টাডিজ হার্ড ড্যাশ পাস ইন দ্য এক্সামিনেশন। দেখো একটা ভার্ব অলরেডি চলে আসছে স্টাডিজ, আরেকটা ভার্ব তো বসানো যাবে না, তাহলে তোমার হয় ভার্ব প্লাস আইএনজি বানাইতে হবে, না হলে 2+v1। দেখো হি স্টাডিজ হার্ড পাস ইন দ্য এক্সামিনেশন, সে পড়াশোনা করতেছে। এই যে সে পড়াশোনা করতেছে, পড়াশোনা করার উদ্দেশ্যটা কি? পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় পাশ করা। তাহলে এই যে এখানে কি উদ্দেশ্য বোঝাচ্ছে না? উদ্দেশ্য বোঝাচ্ছে না ভাইয়া? কোন উদ্দেশ্যে সে পড়াশোনা করতেছে? পরীক্ষায় পাশ করার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? পাশ করার উদ্দেশ্যে। আর উদ্দেশ্য বুঝালে ভাইয়া তখন 2+v1 হয়। তাহলে শুধু পাসিং না হয়ে এবার হয়ে যাবে 2 পাস। তাহলে সর্বক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি, শুধুমাত্র এই ক্ষেত্রে তুমি উদ্দেশ্য বুঝালে তুমি ভার্ব প্লাস আইএনজি না দিয়ে তুমি 2+v1 দিবা। তারপরে দেখো, যদি আমাদের সেন্টেন্সে সো দ্যাট থাকে, এটা ছোটবেলা পড়েছো, তাহলে সো দ্যাট এর পরে আমাদের সেন্টেন্সে বেসিক্যালি হয় মে নট বা ক্যান নট, তারপরে v1 দিয়েও করতে হয়। সো দ্যাট এর পরে বা সো ডট 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 দ্যাট থাকলে আমাদের ক্যান নট প্লাস v1 দিয়ে করতে হয়। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কথা বুঝতে পেরেছো? আবার যদি আমাদের সেন্টেন্সে টু থাকে, কি থাকে? টু, তাহলে 2+v1 দিয়ে করতে হয়। এগুলো ছোটবেলা থেকেই পড়ে আসছো। টু থাকলে 2+v1, যেমন হি ইজ টু উইক টু স্ট্যান্ড, তাহলে টু থাকলে 2+v1 দিয়ে করতে হয়। মনে রাখবা, টু থাকলে 2+v1 দিয়ে আমাদের বাকিটুকু করতে হয়। এবার দেখো, যদি আমাদের হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকে, না সাবজেক্ট না থাকে, তাহলে সেই ভার্বটা হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি। তাহলে মনে রাখবা, ধরো হোয়াইল আছে, হোয়াইলের পরে ভার্ব আছে, তাহলে সেই ভার্বটা হয়ে যাবে ভার্ব প্লাস আইএনজি। কিন্তু ধরো হোয়াইল আছে বাট হোয়াইলের পরে সাবজেক্ট চলে আসছে, এইবার আবার তুমি শুধু ভার্ব প্লাস আইএনজি দিতে পারবা না, তখন তোমাকে ওয়াজ অথবা ওয়ার দিয়ে তারপরে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। তাহলে দুইটা জিনিস তুমি মনে রাখো একটু ভালো করে। আচ্ছা, দুটো জিনিস একটু তুমি মনে রাখো। একটা হচ্ছে হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব চলে আসে, তুমি ভার্ব প্লাস আইএনজি বসাবা। কিন্তু যদি হোয়াইলের পরে সাবজেক্ট চলে আসে, তাহলেও তুমি ভার্ব প্লাস আইএনজি বসাবা। পার্থক্য হচ্ছে তার আগে শুধু ওয়াজ অথবা ওয়ারকে নিয়ে আসবা। তাহলে হোয়াইলের পরে সরাসরি ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু যদি আমাদের হচ্ছে সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন হোয়াইলের পরে সরাসরি ভার্ব চলে আসছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি। তাহলে হোয়াইল ট্রাভেলিং। এবার পরেরটা, শি বার্নড হার হ্যান্ড হোয়াইল শি। এবার হোয়াইলের পরে কি আছে? শি আছে। এইবার যেহেতু হোয়াইলের পরে সাবজেক্ট আছে, এইখানেও তুমি ভার্ব প্লাস আইএনজি বসাবা, তবে তার আগে ওয়াজ ওয়ার বসাইয়া। এবার যেহেতু শি হচ্ছে একজন সিঙ্গুলার, তাই ওয়াজ এবং তারপরে ভার্ব প্লাস আইএনজি কুকিং। শি ওয়াজ কুকিং, শি ওয়াজ কুকিং। আমরা এইটুকু ধরতে পারছি সবাই? আমার মনে হয় যে এইটুকু আমরা সবাই ক্লিয়ার। আমরা একসাথে সব মাথায় না নিই, প্যারা হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এইটুকুই ক্ষান্ত দিলাম।
ঠিক আছে? আগামীকালকে কি পারবো ক্লাস নিতে? না হলে আগামী পরশু দিন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে রাইট ফ্রম ভার্বের পার্ট 2 বাকিটুকু আমরা কমপ্লিট করে ফেলবো। কথা বুঝতে পেরেছো? তাহলে আজকে আমাদের এইটুকুই থাকলো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা রাইট ফ্রম ভার্ব পুরোটা কমপ্লিট করে ফেলবো। আই হোপ সো আমরা যতটুকু দেখেছি একদম মাথায় গিয়েছে তোমাদের, এবং একটু জাস্ট বাসায় দেখলে দেখবা এই জিনিসগুলো একদম ঠান্ডা মাথায় তোমার জন্য একদম ইজি লাগবে, একদম সহজ লাগবে। পরীক্ষা সন্নিকটে, ভালো করে পড়াশোনা করো, সময়টা নষ্ট করো না। অনেক কিছু তোমার উপরে ডিপেন্ড করতেছে, রেজাল্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। তুমি নিজে তাকায় আসো, তোমার ফ্যামিলি তোমার উপর তাকায় আছে। সো অবশ্যই 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 এমনভাবে প্রিপারেশনটা নাও যেন নিজেও খুশি হইতে পারো, তোমার ফ্যামিলিকেও খুশি করতে পারো। বেস্ট অফ লাক তোমাদের জন্য। ইনশাল্লাহ ভাইয়া ভালো রেজাল্ট করো, তারপরে জার্সি দেবো মানে।